আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লায় জনসভায় কর্মসংস্থান ও ব্যবসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের প্রতিশ্রুতি। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। হেরে যাওয়ার ভয়ে ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলেন জামায়াত আমির। গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান। উৎসব মুখর পরিবেশে সৌদি আরবে চলছে প্রবাসীদের পোস্টাল ভোট। ভোট প্রদানের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি। এবং গাজায় মানবিক সংকটে নতুন করে শান্তি ও পুনর্গঠনের পরিকল্পনা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের মধ্যে চলছে আলোচনা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে একমাত্র বিএনপির কাছেই রয়েছে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা। চট্টগ্রাম পলো গ্রাউন্ড ময়দানে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, 5ই আগস্টের পর মানুষ পরিবর্তন চায়। প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এরপর ফেনী ও কুমিল্লার সমাবেশে তারেক রহমান বলেন, যে যতই বদনাম করুক, দেশবাসীর উন্নয়নে কাজ করে যাবে বিএনপি। জয়দেবের ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে বিএনপি নেতাকর্মীদের পদচারণায় জনসমুদ্র ঐতিহাসিক পলো গ্রাউন্ড ময়দান ও এর আশপাশের এলাকা। প্রচণ্ড জনস্রোতে সভামঞ্চে পৌঁছতে বেগ পেতে হয় তারেক রহমানকে। সরকার গঠন করলে স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিয়ে কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিতের কথা বলেন তারেক রহমান। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। প্রিয় ভাই বোনেরা, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা যতবার সরকারে ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। তারেক রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয়যাত্রা শুরু হবে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব, যাতে দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাতে করে নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মীরা। এই জনজোয়ারকে কাজে লাগিয়ে সহজেই আগামী নির্বাচনী বৈতরণী পার হবেন বলে আশা তাদের। টেকসই উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাইছেন তারেক রহমান। এরপর সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, কুমিল্লার 14 গ্রাম ও সোয়াগাজীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ইপিজেড আছে চট্টগ্রামে, এরকম ইপিজেড ঠিক একইভাবে এরকম ইপিজেড ইনশাল্লাহ আমরা ফেনী অঞ্চলেও নিয়ে আসতে চাই। জনগণের ভাগ্যের পরিবর্তন তখনই করতে পারবে যখন আমরা এই যে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবো। এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে, জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে
ধানের শীষকে নির্বাচিত করতে হবে। সেখানে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। এই এলাকার সমস্যার সমাধানের জন্য আমরা কাজগুলো শুরু করব। আমাদেরকে দেশকে গড়তে হবে। আক্তার হোসেন, চ্যানেল আই, কুমিল্লা। তাহলে আমাদের ভবিষ্যৎ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেউ হেরে যাওয়ার ভয়ে ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে। রাজধানীর যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় চাঁদাবাজদের প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। 12 ফেব্রুয়ারি গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। শাকির আদনানের রিপোর্ট। সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা ব্রিজে ঢাকা 4 ও ঢাকা 5 সংসদীয় এলাকায় নির্বাচনী জনসভা করে জামায়াতে ইসলামী। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে সেজন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। মানবিক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ের কথা জানান তিনি। প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য, জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য, 47, 71, 24-এ যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে জামায়াত আমির বলেন, নতুন এক পেশার জন্ম হয়েছে চাঁদাবাজি। যারা চাঁদাবাজি করে তাদের প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি। আমরা বাংলাদেশে পরিবর্তন চাই, আমরা মানবিক রাজনীতি চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিবাদের ছায়া মুক্ত বাংলাদেশ চাই, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই। হেরে যাওয়ার ভয়ে কেউ ভোট বাক্সে হাত দিলে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ার করেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে নারীদের সর্বোচ্চ সম্মানের জায়গা তৈরি করে দেওয়া হবে বলে জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ির বড় অবদান ছিল মন্তব্য করে তিনি বলেন, ওই এলাকাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এগুলা তুলে রাখেন। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি, আমাদের দুয়ারে দুয়ারে আর অফিস আদালতে আপনাদেরকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। পরে গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে ঢাকা 6 ও বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা 7 আসনে নির্বাচনী জনসভার আয়োজন করে জামায়াতে ইসলামী। সে সময় অংশ নেন 11 দলীয় জোটের নেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে যুক্তরাষ্ট্রের 18টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি। এ ঝড়ে অন্তত 12টি অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এসব অঙ্গরাজ্য সহ নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বোস্টনের বিমানবন্দরের 15,000 ফ্লাইট বাতিল হয়ে গেছে। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন মইনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। যুক্তরাষ্ট্রে আপনারা জানেন যে ইতিমধ্যেই জরুরি সতর্ক অবস্থা জারি করা হয়েছে এবং এর প্রধান কারণ হলো এই তুষারঝড়। তুষারঝড়ে বলা হয়েছে যে 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত এই তুষার জমবে, অর্থাৎ সমতলে। আমরা দেখতেও পাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় হাঁটু সমানের হয়ে গেছে ইতিমধ্যেই এই তুষার জমে এবং পুরো নিউ ইয়র্ক শহরের আসলে এখন যে অবস্থা, আমরা কোনো গাড়ি বা কোনো যানবাহন চলাচলের তেমন কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না। এর কারণ হলো যে এখানে যে পরিস্থিতি স্বাভাবিক নয় সেটি আসলে প্রমাণ করে, অর্থাৎ এত ব্যস্ত একটি সিটি, এটি বলা হয় ওয়ার্ল্ডের রাজধানী বলা হয়, সেইখানে আসলে সবাই খুব কর্মব্যস্ত এবং সবার যে কাজের জন্য যে ছুটে চলা সেটি আসলে অনেক গতিশীল এবং সেই অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব গাড়ি আসলে স্থবির অবস্থায় সবাই রেখে, যেহেতু জরুরি অবস্থা জারি করা হয়েছে, সবাই চেষ্টা করছেন নিজ নিজ বাসায় থাকার। এবং যে তথ্যগুলো আসলে জানাতে চাই এই ভয়াবহ তুষারঝড়ের, অর্থাৎ ইতিমধ্যে আসলে প্রায় 5 লক্ষাধিকের উপরে বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কিছু অঙ্গরাজ্যে এবং নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক সিটি, সেখানে ইতিমধ্যে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং মেয়র ইতিমধ্যেই তিনি আহ্বান জানিয়েছেন যে কোনো জরুরি প্রয়োজনে 311 অথবা 911-এ কল করে সহযোগিতা বা সাহায্য নেওয়ার জন্য। এবং আপনারা জানেন যে আমেরিকার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও আসলে একটি পর্যবেক্ষণ দল তৈরি করেছেন, যারা সার্বক্ষণিক সবগুলো অঙ্গরাজ্যে যোগাযোগ রেখেছেন এবং কোথায় কি অবস্থা সেই অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া যায় সেটিও চেষ্টা করছেন। এবং প্রায় 1500 মাইল বিস্তৃত এই তুষার ঝড়, যেটি এখন শুরু হয়েছে ইতিমধ্যেই আপনাদেরকে জানালাম, এবং এটি আসলে আগামীকাল পর্যন্ত চলবে। এবং এই যে ভয়াবহ পরিস্থিতি সেটি মোকাবেলা করতে কিন্তু যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে, তাদের অবকাঠামোর গত দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যে এত বড় একটি ভয়াবহ দুর্যোগ সেটিকে মোকাবেলা করার জন্য। তো এখন পর্যন্ত এটুকুই। পরবর্তীতে নিশ্চয়ই আপনাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। উৎসবমুখর পরিবেশে বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও চলছে প্রবাসীদের পোস্টাল ভোট। দলীয় প্রতীকে ভোটের আশায় প্রবাসীদের দোরগোড়ায় রাজনৈতিক দলের কর্মীরা। কিন্তু শুক্রবার পূর্ণ ও শনিবার অর্ধদিবস সাপ্তাহিক ছুটি থাকায় ব্যালট সম্বলিত চিঠি নিয়ে অনেক প্রবাসীকে পোস্ট অফিসে গিয়েও ফিরতে হয়েছে। ভোট প্রদানের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। সৌদি আরব থেকে এম.ওয়াই আলাউদ্দিনের প্রতিবেদন। নির্বাচন কমিশন ঘোষিত 21 থেকে 25 জানুয়ারির মধ্যে প্রবাসীদের ভোট প্রদানে সর্বশেষ তারিখ হলেও শুক্র শনিবার মধ্যপ্রাচ্যে সাপ্তাহিক ছুটি থাকায় অনেক প্রবাসী ভোট দিতে পারছেন না। ভোট প্রদানে সময় বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। 21 তারিখ হইতে 25 তারিখ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া হয়েছে পোস্টাল ভোট দেওয়ার জন্য, কিন্তু এর ভিতরে শুক্র শনি পড়াতে শুক্রবার শনিবার পোস্ট অফিস বন্ধ। তাইলে আমাদের সময়টা যদি একটু বাড়ায় দেওয়া হয় তাহলে আমাদের জন্য সুবিধা হইব। কর্মব্যস্ততার কারণে অনেকেই অল্প সময়ের ভিতরে ভোটগুলো দিতে পারতেছে না। আমাদের দাবি আর একটু সময় দেওয়া হোক, এটা আমাদের প্রবাসীদের সবার দাবি। শেষ দিনে প্রবাসীরা দলে দলে ভোট প্রদানে ভিড় করছেন পোস্ট অফিসে। ভোট দিচ্ছেন নিজের পছন্দের প্রার্থীকে। প্রত্যেকের মুখেই হাসি আছে। আমরা বিদেশের মাটিতে প্রথমবার ভোট দিতে পেরে সবাই খুশি। কে পোস্ট অফিসে এসে ভোট সংগ্রহ করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিলাম, ভালো লাগছে। প্রবাসী হিসাবে প্রথম প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ, খুবই ভালো লাগছে। প্রবাসীদের প্রথম ভোট প্রদানে উৎসাহিত করার পাশাপাশি দলীয় প্রতীকে ভোট পাওয়ার আশ্বাস পেতে প্রবাসীদের দোরগোড়ায় ছুটছেন রাজনৈতিক কর্মীরা। এই জামাত ইসলামের এই পক্ষ থেকে বাংলাদেশিদের কাছে গিয়ে আমরা কেমনে রেজিস্ট্রেশন করতে, আমরা নিজেরাও, আমরা মক্কা প্রবাসী ফোরাম, আরো সামাজিক ফোরাম, বিভিন্ন ফোরাম আছে, তাদের পক্ষ থেকে আমরা গিয়ে বাংলাদেশের বাইরের বাসায় গিয়ে, রুমে গিয়ে, আমরা প্রতিষ্ঠানে গিয়ে, দোকানপাটে গিয়ে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। একটা কমিটি করে আমরা দলবদ্ধভাবে আমরা গিয়ে মানুষকে, এখানকার মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা আমাদের অধিকার, এটা আমাদের হক। আমরা সবাই জেগে উঠি এবং আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচন স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী মানুষগুলো যেন এসে আমাদের দেশের যে স্থিতিশীলতা আসে, এই জন্য যেন আমরা সবাই একত্র হতে কাজ করতে পারি। ভোটের উৎসবে ভোট দিচ্ছে প্রবাসীরা, সবাই খুশি। আজকের এই পোস্ট অফিসে শেষ দিনে ভোট দিতে পেরে বাংলাদেশের রাষ্ট্র গঠনে ভূমিকা রাখছে এসব বাংলাদেশিরা, যার যার নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। সৌদি আরবের মক্কা থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযানের সময় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে অ্যালেক্স প্রেটি নামে 37 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। মিনিয়াপলিস পুলিশ প্রধান ব্রায়ান ওহারা জানিয়েছেন, প্রেটির শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি মিনিয়াপলিসের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। এই ঘটনায় শহরটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রেটির মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মিনেসোটার গভর্নর ও মেয়র। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অভিবাসন বিরোধী অভিযানে অংশ নেওয়া বিক্ষোভকারী 37 বছর বয়সী অ্যালেক্স প্রেটিকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে ফেডারেল অভিবাসন বিভাগের সদস্যরা। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, নিহত ব্যক্তির কাছে একটি আগ্নেয়াস্ত্র ও 2টি ম্যাগাজিন পাওয়া গেছে। ঘটনার ভিডিওতে দেখা যায় আইসি এর সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে প্রথমে মরিচের গুঁড়ো ছোড়েন। পরে কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এই অবস্থায় প্রেটিকে 10 বার গুলি করা হয়। রাস্তায় প্রেটির মরদেহ ফেলে চলে যান আইসিইর সদস্যরা।
এই গুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন মিনিয়াপলিস ও এর আশপাশের এলাকাগুলোতে বেশ কিছুদিন ধরে টানা বিক্ষোভ চলছে। গত 7ই জানুয়ারি অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর এক কর্মকর্তার গুলিতে রেনে গুড নামে 51 বছর বয়সী এক নারী নিহত হন। গত বৃহস্পতিবার আইসিই এজেন্টরা 2 বছরের এক শিশুকন্যা ও তার বাবাকে আটক করে টেক্সাস পাঠিয়ে দেয়। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি এখন আর শুধু অভিবাসন দমনের বিষয় নয়, এটি মানুষের বিরুদ্ধে চরম বর্বরতা। মিনিয়াপলিসের মেয়র জ্যাকফ্রে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, কতজন বাসিন্দা ও মার্কিন নাগরিকের প্রাণ গেলে এ অভিযান বন্ধ হবে? এসব ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপলিসের মেয়র ও গভর্নর ওয়ালজের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। হোয়াইট হাউস বলছে, অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করতে তাদের জনসমর্থন রয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি প্রি-কে এবং ত্রি-কে ভর্তির উপরে আলোকপাত করে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেন। মামদানি বলেন, সকলেরই প্রি-কে এবং ত্রি-কেতে ভর্তি হওয়া উচিত। তারা কোথা থেকে জন্মগ্রহণ করেছে বা কোথা থেকে এসেছে তা মুখ্য বিষয় নয়। গোলটেবিল বৈঠকে মামদানি বলেন, এটি নিউ ইয়র্কবাসীর জন্য উন্মুক্ত এবং ভর্তির জন্য গ্রিন কার্ড বা ভিসার মতো সংবেদনশীল নথি সরবরাহ করার প্রয়োজন নেই। অনলাইন পোর্টালটি 13টি ভাষায় উপলব্ধ এবং সীমিত ইংরেজি দক্ষতা সম্পন্ন পরিবারগুলোও পাবে। We know that when it comes to applying, there is only upside for New York's families. So here are the details. If you have a child turning 3 or 4 anytime in 2026, there are several ways for you to apply. The first is you can go online to myschools.nyc. The second is you can call 718-935-2009. And the third is when you call that number or go to that website, you can also look for the locations of the 11 different family welcome centers across the 5 boroughs where you could go in person to receive support. নিউ ইয়র্কের ব্রঙ্কসের ইস্টচেস্টার এলাকায় একটি আবাসিক ভবনের 15, 16 ও 17 তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় একজন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর শীতকালীন আবহাওয়া প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নিহত ব্যক্তির প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নিরাপত্তার স্বার্থে ভবনের সব ইউটিলিটি সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং 148টি অ্যাপার্টমেন্ট খালি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় শহর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। In Eastchester in the Bronx. Thanks to the immediate response of the FDNY, this fire is now under control. 15 people were injured, and tragically, one New Yorker passed away. I mourn their loss and send my deepest condolences to their family. গাজা উপত্যকায় দীর্ঘদিনের যুদ্ধ মানবিক সংকটের নতুন করে শান্তি ও পুনর্গঠন পরিকল্পনা সামনে এসেছে। যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও কয়েকটি আরব দেশ গাজাকে যুদ্ধ পরবর্তী একটি নতুন কাঠামোর আওতায় আনতে আলোচনা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুদ্ধ পরবর্তী গাজার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কি আছে এই কর্মপরিকল্পনায়? বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। গাজা একদিকে যুদ্ধের ক্ষত, অন্যদিকে খাদ্য, পানি ও চিকিৎসা সংকট। এমন বাস্তবতায় গাজাকে কেন্দ্র করে নতুন পরিকল্পনা। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদ সনদ স্বাক্ষরের ঠিক পরেই ওই পরিকল্পনা উপস্থাপন করেন তার জামাতা কুশনার। পরিকল্পনা অনুযায়ী গাজায় উপকূলীয় পর্যটন, বিমানবন্দর, সমুদ্রবন্দর, 2টি শহর, 180টি আকাশচুম্বী ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা স্থাপনা রয়েছে। গাজায় গড়ে উঠবে 2টি নতুন শহর, একটি নিউ রাফা, অন্যটি নিউ গাজা। নিউ রাফা শহরে 1 লাখের বেশি স্থায়ী আবাসিক ইউনিট নির্মাণ হবে, সঙ্গে 200টির বেশি স্কুল এবং 75টির বেশি
স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে। এই নির্মাণ কাজ 2 থেকে 3 বছরের মধ্যে শেষ হবে। এই পরিকল্পনার প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গাজায় একটি অন্তর্বর্তী প্রশাসন ও আন্তর্জাতিক তত্ত্বাবধানের মাধ্যমে নিরাপত্তা ও পুনর্গঠনের কাজ পরিচালিত হবে। কয়েকটি আরব দেশ গাজায় পরিকল্পিত বসতি ও অবকাঠামো গড়ে তুলতে অর্থায়নের আগ্রহ দেখিয়েছে। কুশনারের গাজা পরিকল্পনা নিয়ে মানবাধিকার সংগঠন মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর গ্রুপের প্রতিষ্ঠাতা ফিলিস্তিনি রামি আব্দু এক্সে এক পোস্টে বলেন, এটা ফিলিস্তিনিদের স্বকীয়তা নির্মূল করার পরিকল্পনা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। কাতারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুর্নীতি নিয়ে রিপোর্ট প্রকাশের পর দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। গত 9 জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবা নিয়ে চুক্তিভিত্তিক কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এয়ারপোর্টে হয়রানি সহ টিকিট সিন্ডিকেট ও নানা অনিয়ম নিয়ে চ্যানেল আই প্রবাস সংবাদে রিপোর্ট প্রচার করা হয়েছিল। ওই রিপোর্ট বিমান কর্তৃপক্ষের নজরে আসার পর এই ব্যবস্থা গ্রহণ করা হলো। অভিযোগ আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছি, তবে এখনো ওইরকম কেউ আমাকে বলেনি। তারপরও আমি যাতে জিনিসটা ভালোভাবে আরও খতিয়ে দেখা যায় এই জন্য ওকে এয়ারপোর্ট থেকে সেলস অফিসে আমি নিয়ে এসেছি। আপাতত ও সেলস অফিসে কাজ করছে। তো এখন ও তো জিএসসি স্টাফ, তো পরবর্তী জিএসসির সাথে কথা বলে যদি কোনো কিছু অভিযোগ প্রমাণিত হয় বা এই ধরনের কোনো আরও কেউ কিছু বলে, তাহলে একটা নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। লন্ডনে শুরু হচ্ছে নতুন নির্মাতাদের হাতে কলমে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা ফিল্ম হ্যাকাথন। লন্ডনের ড্যাগেনহামের মেরিঙ্গা স্টুডিওতে ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিও মালিক মনসুর আলী। ফিল্ম হ্যাকাথন মূলত নতুন ও উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি নিবিড় ইন্টার্নশিপ প্রোগ্রাম, যেখানে তাত্ত্বিক পড়াশোনার চেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বাস্তব অভিজ্ঞতাকে। 24টি 2 ঘন্টার মাস্টার ক্লাস এবং একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অর্জন করবেন ক্যামেরা, পরিচালনা ও প্রোডাকশনের বাস্তব দক্ষতা। এই কর্মসূচিতে ইস্ট লন্ডনের সুবিধাবঞ্চিত তরুণদের জন্য রয়েছে 10টি সম্পূর্ণ বিনামূল্যের আসন। পাশাপাশি স্বল্প মূল্য ও পূর্ণ ফি ভিত্তিক আসনও খোলা রয়েছে সবার জন্য। অনুষ্ঠানের ফাউন্ডার মনসুর আলী ও ইসিএফ এর চিফ এক্সিকিউটিভ ট্রেসি ভেট সহ অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিল্ম হ্যাকাথনে অংশগ্রহণের আগ্রহপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 5 ফেব্রুয়ারি। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র পাওয়া যাবে ফিল্ম হ্যাকাথনের ওয়েবসাইটে। Young people, participants to come, and they go through an extensive training over 3 months. And at the end of the training, what's quite unique is they work on a feature film. And this allows people from more diverse backgrounds to come into the film market, and it's all been backed here in our film studio in East London. চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে। কারণে যদি এমনটি মনে করেন তাহলে তিনি চরম ভুল করছেন। ট্রাম্প আরও বলেন, যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিক 100% শুল্ক আরোপ করা হবে। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত না করে গভর্নর কার্নি হিসেবে অভিহিত করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করে আসছেন ট্রাম্প। এদিকে কানাডা যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক কানাডিয়ান মন্ত্রী ডোমিনিক লেব্যাঙ্ক এক্সে বলেছেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য করার ক্ষেত্রে তাদের তোড়জোড় নেই। রোটারি ক্লাব অব টরন্টো ডানফোর্থের উদ্যোগে বাংলা টাউনের রেড হট রেস্টুরেন্টের নতুন অভিবাসীদের জন্য পরামর্শ কর্মশালা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ক্লাবের প্রেসিডেন্ট এ আজিম দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেক্রেটারি মঞ্জুর চৌধুরী। কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা ও পরামর্শ প্রদান করেন রোটারিয়ান মুজিবুর রহমান, শামদে, খোরশেদ খান, মিজান রহমান, সায়েদুর রহমান, ওয়াজির হোসেন মুরাদ এবং আফরোজা বেগম। কর্মশালায় কানাডার আইন ও আচরণ, আবাসন এবং মালিক ভাড়াটিয়া অধিকার, চাকরির যোগ্যতা অর্জন এবং ইমিগ্রেশন সহায়তা বিষয়ে তথ্য প্রদান করা হয়। এতে প্রায় 30 জন বাংলাদেশি অভিবাসী অংশ নেন এবং প্রশ্নোত্তর পর্বে যোগ দেন।
প্রচণ্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কানাডার ক্যালগারির স্ক্যান্ডিনেভিয়ান কমিউনিটি সেন্টারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন আমরা সবাই এর উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। ছোট ছোট কোমলমতি শিশুদের শিক্ষায় হাতেখড়ি ছিল পূজার মূল আকর্ষণ। নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে তুলে ধরে সাজানো হয়েছে সরস্বতী পূজার মণ্ডপ। বিভিন্ন বয়সের নারী পুরুষদের পদচারণায় মুখরিত ছিল কমিউনিটি হল। প্রবাসে আমরা যতটুকু সম্ভব আনন্দ এবং উদ্দীপনার সাথে আমরা বাগদেবীর অর্চনা, পূজা এবং প্রসাদ বিতরণ করি। দেশকে খুব মিস করি, তারপরেও মা সবাইকে আনন্দে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই প্রার্থনা। এই সুন্দর দিনে দেবী সরস্বতীর কৃপা সবার প্রতি উপস্থিত হোক। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। বিদ্যা ও জ্ঞানীরা ভরে উঠুক সারা বছর। শুভ সরস্বতী পূজা। নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি সম্ভাব্য একীভূত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই $20 লাখ বন্ড কিনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই চুক্তি এখন বাড়তি নজরদারির মুখে পড়েছে, কারণ প্যারামাউন্ট প্রতিদ্বন্দ্বী দরদাতা হিসেবে সামনে এসেছে। একীভূতকরণের আগ্রহ দেখিয়ে মামলা করেছে প্যারামাউন্ট। শুরুতে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থন থাকলেও পরে তিনি সরে দাঁড়ান। হোয়াইট হাউস বলছে ট্রাম্পের বিনিয়োগ স্বাধীনভাবে পরিচালিত হলেও এটিকে স্বার্থের সংঘাত মনে করছেন সমালোচকরা। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার জনসভায় কর্মসংস্থান ও ব্যবসার নিরাপদ পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের প্রতিশ্রুতি। দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। হেরে যাওয়ার ভয়ে ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলে জামায়াত আমির। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। উৎসব মুখর পরিবেশে সৌদি আরবে চলছে প্রবাসীদের পোস্টাল ভোট। ভোট প্রদানের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানোর দাবি। এবং গাজায় মানবিক সংকটে নতুন করে শান্তি ও পুনর্গঠনের পরিকল্পনা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের মধ্যে চলছে আলোচনা। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদে। সবাইকে ধন্যবাদ।